ওকে, তোমরা ওয়ান বাই ওয়ান আনসার করবে, আমি বলবো। তো ইলেকট্রিক্যাল সার্কিট আর নেটওয়ার্কস 2024-এর কোশ্চেন। লাস্ট ইয়ারও জানুয়ারিতেই হয়েছিল তোমাদের এক্সাম। ফার্স্ট কোশ্চেনটা, দ্য জাংশন হোয়ার টু আর মোর নেটওয়ার্ক এলিমেন্ট আর জয়েন্ট টুগেদার ইজ কল্ড, কি বলি আমরা? নোড। নোড। হ্যাঁ, তাহলে যেখানে দুই বা তার বেশি এলিমেন্ট কানেক্ট হয় তাকে আমরা বলছি নোড। থেভেনিন থিওরাম অ্যান্ড নর্টন থিওরাম আর অ্যাপ্লিকেবল টু, লিনিয়ার অ্যান্ড বাইলেটারাল নেটওয়ার্ক। ঠিক আছে, যা বলেছি সব আসবে সব। Three resistance of 6 ohm each are connected in delta network. The value of each resistance in the equivalent star 2 connected. ওহম। হ্যাঁ, তাহলে কি বলেছে? বলছে তিনটে রেজিস্ট্যান্স আছে 6 ওহমের, কানেক্টেড ইন ডেল্টা নেটওয়ার্ক। ডেল্টা নেটওয়ার্কে কানেক্টেড আছে। দ্য ভ্যালু অফ ইচ রেজিস্ট্যান্স ইন ইকুইভ্যালেন্ট টু স্টার। তাহলে স্টার ডেল্টার মধ্যে সম্পর্ক ডেল্টা ইকুয়ালস টু 3 ইন্টু স্টার, তাই না? স্টার। ইয়েস। একদম। তাহলে এখানে যে ভ্যালুগুলো দিয়েছে এখানে সবগুলো ডেল্টার বলে দিয়েছে, তাহলে ডেল্টার জায়গায় 6 লিখবো, 3 ইন্টু স্টার, তাহলে স্টার ইকুয়ালস টু কাটলে 2 ওহম করে হবে এক একটা। Two capacitor having 5 farad and 20 farad as a capacitance are connected in series. The equivalent capacitance is, 25 ফ্যারাড। হ্যাঁ দেখো সিরিজে কানেক্ট হলে কি হয়? যোগ হয়। ইয়েস স্যার। বাট ভুল বললে। ক্যাপাসিটার যদি সিরিজে কানেক্ট হয় তখন কি হয়? গুণফল বাই যোগফল। রেজিস্ট্যান্স সিরিজে কানেক্ট হলে যোগ হয়, তাই না? তাহলে সি ইকুইভ্যালেন্ট কি হবে? C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে কত হবে? 5 প্লাস 20 বা সরি 5 ইন্টু 20 বাই 5 প্লাস 20 মানে 25। এটা হবে 4। রেজিস্ট্যান্স আর ইন্ডাকটেন্স এই দুটো যদি সিরিজে কানেক্ট থাকে যোগ হয়, আর ক্যাপাসিটার যদি সিরিজে কানেক্ট হয় তাহলে গুণফল বাই যোগফল হয়। ক্যাপাসিটার আর রেজিস্ট্যান্সের সম্পর্কটা উল্টো। আচ্ছা স্যার। ঠিক আছে, চলো সবাই আনসার করবে, একজন করলে হবে না কিন্তু সবাইকে বলতে হবে। ভুল হোক ঠিক হোক কোনো ব্যাপার না, ভুল হলে হবে, আমার সামনেই তো ভুল হচ্ছে, কোনো অসুবিধা নেই। দ্য কারেন্ট থ্রু RLC সিরিজ সার্কিট ইজ সার্কিট অ্যাট রেজোনেন্স ইজ, কি হবে? রেজোনেন্স টাইমে কারেন্ট কত হয়? টেল মি। ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম, Minimum। একদম ম্যাক্সিমাম। জেড ইকুয়ালস টু কি হয় রেজোনেন্স কন্ডিশনে? বলো বলো। আর হয়। আর হয়, তাহলে আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি, তাহলে এই কোয়ান্টিটিটা বাদ চলে যাচ্ছে। যোগ কোনো কিছু একটা যোগ আছে সেটা যদি বাদ চলে যায় তাহলে এই ভ্যালুটা কমলো না বাড়লো? টোটাল ভ্যালুটা বেড়ে গেল। আবার ভুল বলে। কমে গেল। 2 প্লাস 2 প্লাস 3 আছে, টোটাল হচ্ছে 5। এবার 3টা যদি বাদ চলে যায় তাহলে 2 হলো, কমলো না বাড়লো? কমে গেল স্যার। কমে গেল। তাহলে ওহমিক কোয়ান্টিটি যদি কমে যায়, রেজিস্ট্যান্স যদি কমে যায়, তাহলে কারেন্ট ফ্লো কি হবে? বলো। বেড়ে যাবে। ওই জন্য এই যে দ্য কারেন্ট থ্রু RLC সিরিজ সার্কিট রেজোনেন্স কন্ডিশনে এটা ম্যাক্সিমাম হবে। দ্য নাম্বার অফ লিঙ্কস ফর এ গ্রাফ হ্যাভিং আ n নোড অ্যান্ড b ব্রাঞ্চেস আর, কি হবে? গ্রাফ থিওরি কোশ্চেন। স্যার সি হবে। সি হবে স্যার। হ্যাঁ, C. b প্লাস n মাইনাস 1। গ্রাফ থিওরির কোশ্চেন। দ্য 3 ব্রাঞ্চেস অফ এ গ্রাফ আর কল্ড, কি বলি? টুইক্স। 3 ব্রাঞ্চেস অফ আ গ্রাফ আর কল্ড, মানে স্যার টুইক্স হবে। তার মানেটা কি? এটা কোশ্চেনটার মিনিংটা কি বলতে চেয়েছে? কোনো একটা গ্রাফের 3টে ব্রাঞ্চ কি বলবো, তাই তো? হ্যাঁ স্যার। স্যার কোয়াড ক্যান্সার হবে। স্যার টুইক্স। স্যার টুইক্স। হ্যাঁ, টুইক্সই হবে, বাট কোশ্চেনটা ফুলফিল নেই, এটা ছবিটা দিতে হতো। 3 ব্রাঞ্চেস অফ আ গ্রাফ, একটা গ্রাফ ধরো এরকম আছে, তাহলে এগুলো এইটা ধরো এরকম, ধরো একটা গ্রাফ, তাহলে এই 3টে ব্রাঞ্চকে আমরা বলবো টুইক। আর এটাকে কি বলে ডটেরটাকে?
লিঙ্ক লিঙ্ক বলে একদম। হাউ মেনি শান্ট আর্মস আর প্রেজেন্ট ইন পাই নেটওয়ার্ক? পাই নেটওয়ার্কে কতগুলো শান্ট থাকে? দুটো। পাই নেটওয়ার্ক কেমন হয়? এই তো পাই নেটওয়ার্ক, তাহলে এগুলোকে আমরা শান্ট বলি, দুটো। আর টি নেটওয়ার্কে কটা শান্ট কানেকশন থাকবে? একটা। একটা। If a T network is symmetrical, then the value of Shunt arm equal. shunt arm equal, T নেটওয়ার্কে শান্ট থাকেই একটা, shunt arm not equal, series arm equal, series arm not equal। সিমেট্রিক্যাল হলে কি হবে? সিরিজ আর্ম ইকুয়াল। টি নেটওয়ার্ক এরকম না? তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তবেই তো আমরা বলতে পারবো যে এটা সিমেট্রিক, ঠিক কি না? নেক্সট, টু পোর্ট নেটওয়ার্ক ওয়াই প্যারামিটার আর নোন অ্যাজ Short circuit admittance parameter. শর্ট সার্কিট অ্যাডমিটেন্স প্যারামিটার, একদম। আর জেড প্যারামিটারকে কি বলে? Open circuit impedance parameter. হ্যাঁ। ওপেন সার্কিট। অ্যান আইডিয়াল ফিল্টার শুড হ্যাভ জিরো অ্যাটেনুয়েশন ইন দা বি হবে স্যার। কি হবে বলো? স্যার বি হবে। ডি। বি বি বি। ওকে সবাই, কেন কেন বি হচ্ছে? স্যার মানে তো এটা ডিকে ক্ষয় যেটা ওইটাকে বোঝাচ্ছে। একটা আইডিয়াল ফিল্টার কেমন হবে? এটা তোমার ঠিকই বলেছো, বি নম্বর, জিরো অ্যাটেনুয়েশন ইন দ্য অ্যাটেনুয়েশন ব্যান্ড। ইন অ্যাক্টিভ ফিল্টার সার্কিট, ইন্ডাকটেন্স আর অ্যাভয়েডেড মেনলি বিকজ দে Are bulky and unstable for minimizing করতে পারতেছি না। স্যার এক্সপ্লানেশনটা কি দেবো এটার? কোনটা? যেটা এখন অ্যাটেনুয়েশন ওই ইজ ফিল্টারের বি হলো। ছবিটা আঁকতে হবে, আইডিয়াল ফিল্টারের ছবিটা, জাস্ট ফিল্টারের ছবিটা আঁকলেই হবে। তাহলে অ্যাক্টিভ ফিল্টার একটা, এটা প্যাসিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার সার্কিট ইন্ডাকটেন্স আর অ্যাভয়েডেড মেনলি বিকজ, আমরা ইন্ডাকটেন্স কেন অ্যাভয়েড করি? এ বাল্ক অ্যান্ড আনস্টেবল ফর মেনসুরেশনস। ওকে চলো নেক্সট। বড় কোশ্চেনগুলো কি করে লিখবে মেনলি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। মাইক বন্ধ করো, মাইক। এটা কি হবে? দ্য অ্যাটেনুয়েশন ইজ দ্য, রেজিস্টিভ network. রেজিস্টিভ সার্কিট। হ্যাঁ রেজিস্টিভ নেটওয়ার্ক। দ্য পারপাস অফ অ্যাটেনুয়েশন ইজ টু ডিক্রিজ ভ্যালু অফ সিগন্যাল স্ট্রেংথ সি। কেন? স্যার অ্যাটেনুয়েশন তো ডিক্রিজ করে মানে সিগন্যালের অ্যামপ্লিটিউডকে। স্যার সি হবে স্যার এটা। ইয়ো, হ্যাঁ বাকিরা কেউ একজন বলো কেন বা কি কি জন্য আমরা সিগন্যালে আমরা কি কি স্যার টাইপ? অ্যাটেনুয়েশন মানে হলো কোনো ওয়েভের তার অ্যামপ্লিটিউডটাকে ডিক্রিজ করাটাকে হলো অ্যাটেনুয়েশন ওটা। আর এখানে স্ট্রেংথ মানে তো অ্যামপ্লিটিউডকে বোঝাচ্ছে। ওকে, অ্যাটেনুয়েটার্স অ্যাকচুয়ালি কি করে? ভালো করে ডিক্রিজ করে আমাদের পাওয়ার অথবা অ্যাম্প্লিটিউড অফ দ্য সিগন্যাল, তাই তো? ঠিক আছে, ডিক্রিজ এটাই হবে, পাওয়ার বা সিগন্যালের ইয়েটাকে আমরা স্ট্রেংথটাকে ডিক্রিজ করে। ইফ জেড ওসি ইকুয়ালস টু এত অ্যান্ড জেড এসসি ইকুয়ালস টু এত, দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ইজ 60 ohm. কি করে করলে?
এটা কি মানে এটা কি কোশ্চেন? এটা ওসি মানে কি? ওপেন সার্কিট ইম্পিডেন্স। ওপেন সার্কিট। ওপেন সার্কিট ইম্পিডেন্স আর এটা শর্ট সার্কিট ইম্পিডেন্স। তাহলে এই দুটো দেয়া আছে। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কি হবে? কোশ্চেনটা ভালো করে দেখো। ইফ স্যার 150 হবে? কেন হচ্ছে এটা বলো আমাকে। কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি, ভালো করে দেখো। বলছে ইফ ওপেন সার্কিট ইম্পিডেন্স 120 ওহম এবং শর্ট সার্কিট ইম্পিডেন্স 30 ওহম, দ্য ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স ইজ। একটা ওপেন সার্কিট ইম্পিডেন্স দেওয়া আছে আর শর্ট সার্কিট ইম্পিডেন্স দেওয়া আছে। তাহলে আমাদের কি হয়, ফর্মুলা কি? রুট ওভার অফ জেডওসি। ZSC হ্যাঁ, ইন্টু ZSC। তাহলে কি হবে 120 ইন্টু 30, এটা তো বলতে হবে তো না? তাহলে এবার এটা কি হচ্ছে দেখো তো, গুণ করে কত হচ্ছে? 3 12 36, তাই না? আর দুটো 0, তাহলে 6 6 36 মানে 60 হচ্ছে, তাহলে 60 ওহম। নেক্সট কোশ্চেন কি বলেছে? এ ট্রান্সমিশন লাইন ওয়ার্ক অ্যাজ অ্যাটেনিউয়েটর, এলপিএফ, এইচপিএফ, নান অফ দ্য অ্যাবভ। স্যার এলপিএফ। কি হবে? স্যার কি কি কোয়েশ্চেনটা আরেকবার বলেন। এই তো স্যার কোয়েশ্চেনটা একটু একটু ঝাপসা হয়ে গেছে না কোশ্চেনটা, দাঁড়াও, কিছু করার নেই, যেরকম পাওয়া গেছে। এই যে এর ট্রান্সমিশন লাইন ওয়ার্ক অ্যাজ এ, কিভাবে ওয়ার্ক করে? অ্যাটেনিউয়েটর কেন, আমরা অ্যাটেনিউয়েটর কেন বলছি আমরা? ট্রান্সমিশন লাইন মানে ওটা মানে ওটা লস্ট ভোল্ট হচ্ছে তো কিছু হতে। বুঝলাম না। ট্রান্সমিশন লাইনে দূরত্ব মানে দূরত্বের কারণে সিগন্যাল কমে যায় তাহলে। ট্রান্সমিশন লাইনের দূরত্বের কারণে কি কমে যায় আরেকবার বলো। স্যার কারেন্ট ভোল্টেজটা একটু কিছুটা ডিক্রিজ হয় বা কারেন্ট। হ্যাঁ, তার জন্য এখানে অ্যাটেনিউয়েটর কেন হবে? স্যার লো পাস ফিল্টার। স্যার অ্যাটেনিউটর মানে অ্যামপ্লিটিউডটা তো ডিক্রিজ হবে কিছুটা। হ্যাঁ, একদম। অ্যাটেনিউয়েটর মানে অ্যাম্পলিটিউডটা কিছুটা হলেও ডিক্রিজ হবে, তাহলে ট্রান্সমিশন লাইন ওয়ার্ক অ্যাজ এ অ্যাটেনিউয়েটরের মতো কাজ করে, তাই তো? যে না, একটু ভালো করে বলো। না, ঠিক আছে। ট্রান্সমিশন লাইন হবে আমাদের ডিক্রিজ দ্য সিগন্যাল, ঠিক আছে? তো ট্রান্সমিশন লাইন ডিক্রিজ দ্য সিগন্যাল, ঠিকই বলেছে। অ্যাটেনিউয়েটর হবে। ট্রান্সমিশন লাইন তোমাদের একটা ইয়ে ছিল, তাই না? একটা পোর্শন। হোয়াট ইজ মিন বাই SWR ইন ট্রান্সমিশন লাইন? স্ট্যান্ডিং ওয়েভ রেডিও। স্ট্যান্ডিং ওয়েভ রেডিও, এই পার্টটা আমাদের ওই ট্রান্সমিশন লাইনেরই পার্ট। হোয়াট ইজ মিন বাই SWR অফ আ ট্রান্সমিশন লাইন? এটাই হবে তো নাকি? স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। স্যার স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। হ্যাঁ, তারপরে নেক্সট চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে। ট্রান্সমিশন লাইন কনস্ট্যান্টস আর ক্যাপাসিটেন্স। স্ট্যান্ডিং ওয়েভ রেশিও। তারপরেরটা কি কনস্ট্যান্ট থাকে? সবই থাকছে, ক্যাপিটাল ইন্ডাকশন রেজিস্ট্যান্স সবই প্রত্যেকটা। স্যার সবই। হ্যাঁ, অল অফ দ্য অ্যাবভ। ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? স্যার 1।
ইউনিট ইম্পালস ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তার মানে 1 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে? e to the power minus s ও 1 না, 1 by ইউনিট s। ইম্পালস, সরি, এখানে ইউনিট ইম্পালস মানে কত? ডেল টি, One. ডেল টি। ইউনিট ইম্পালস ফাংশনের ইয়েটা কি ডেল টি না? এটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম কত হবে? 1 হবে, ঠিকই বলেছো প্রথমে। হ্যাঁ এটা যদি স্টেপ ইউনিট স্টেপ বলতো তখন 1/s হতো, তাই না? বাহ, তোমরা পড়েছো তো বেশ ভালো। ইনভার্স ল্যাপ্লাস কি হবে? 1/s প্লাস এ। E to the power at. e to the power 80 সবাই তাই তো? হ্যাঁ স্যার। পাওয়ার 80 একদম। মাইনাস 80 কখন হবে? স্যার মাইনাস এ থাকলে, মাইনাস না, প্লাস s মাইনাস এ হলে, এস প্লাস হলে, হ্যাঁ 1/s প্লাস এ হলে e টু দি পাওয়ার মাইনাস 80 হতো, তাই না? The Laplace transform method enable one to find the response in, কি ফাইন্ড করি আমরা? Steady state only. The transient state only. Laplace transform method enable one to find the response in the transient state only, the steady state only, both transient and steady state. The transient state provided sinusoidal forcing function do not exist. কি হবে? 3 নম্বরটা বোথ। হ্যাঁ বোথ হবে, একদম বোথ হবে, ঠিক আছে। শুধু স্টেডি স্টেটও নয়, ট্রানজিয়েন্টও নয়, দুটোই করা হয়। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের অঙ্কগুলো, হ্যাঁ প্লাস এটা পুরো সিস্টেমটা রেসপন্স দেয় তাহলে। হ্যাঁ ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস অঙ্কগুলো স্টেডি স্টেট দিয়ে হয়ে যায়, মানে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস অঙ্কগুলো ল্যাপ্লাস দিয়ে হয়। এ ক্যাপাসিটার অ্যাট টি ইকুয়ালস টু 0 প্লাস উইথ ইনিশিয়াল চার্জ Q0 অ্যাক্ট অ্যাজ অ্যান, কি হবে? ভোল্টেজ সোর্স। কেন হচ্ছে? চার্জ থাকলে ক্যাপাসিটর ভোল্টেজ সোর্সের মতো আচরণ করে। একদম পড়েছো, ট্রানজিয়েন্ট পড়েছো, ভিডিওগুলো দেখেছো? বলো। বেশি দেখা হয়নি। বেশি দেখা হয়নি, তাহলে কি করে জানলে কি করে? বলো কেউ দেখোনি ট্রানজিয়েন্টের 3টে ভিডিও? কেউ দেখোনি? কি গো, এতদিন হয়ে গেল এখনো তোমার ট্রানজিয়েন্টের ভিডিও 3টে দেখোনি কেন? মাঝখানে তো ক্লাসও ছিল না, প্রচুর ক্লাস শেষ হয়ে গেছে, সব ক্লাস। টাইম রেসপন্স, এটাকে কি বলে? এটা এই জিনিসটা কি? টর্ক, কি নাম এটার? টাইম কনস্ট্যান্ট স্যার। টাইম কনস্ট্যান্ট। হোয়াট ইজ টাইম কনস্ট্যান্ট? টাইম কনস্ট্যান্ট কি? খাতা দেখে বলো। একটা ক্যাপাসিটার হোক বা একটা ইন্ডাক্টর 62.3% চার্জ হতে যে টাইম লাগে সেটাই তো আমরা কি বলি? টাইম কনস্ট্যান্ট বলি না? টাইম কনস্ট্যান্টের ভ্যালু আরসি নেটওয়ার্কের ক্ষেত্রে কেমন কত হয়? আর আরএল নেটওয়ার্কের ক্ষেত্রে কত হয়? বলো, ফর্মুলা কি? এখানকার ফর্মুলা কি টাইম কনস্ট্যান্টের? হ্যাঁ বলো, এগুলো তো বলতে হবে, এগুলো আসবে পরীক্ষায় তো। টাইম কনস্ট্যান্ট হলো আর কি হবে? ফর ক্যাপাসিটিভ সার্কিট হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টাইম কনস্ট্যান্ট? আর আরএল নেটওয়ার্কের ক্ষেত্রে কি হবে? L/R। হ্যাঁ ঠিক আছে, নেক্সট। এটা কি হচ্ছে? এটা ভোল্টেজ সোর্স হবে, ঠিকই বলেছো। কেন বলো তো? একটা ক্যাপাসিটার
তার মধ্যে যদি চার্জ থাকে তাহলে অ্যাট দ্য টাইম অফ জিরো, যখন জিরো মানে জাস্ট স্টার্ট করা হলো তখন ও একটা ভোল্টেজ সোর্সের মতো কাজ করবে। আর ইন্ডাক্টর যদি হতো তখন কি হবে? কিসের মতো কাজ করবে ইন্ডাক্টর? স্যার ওপেন সার্কিট। কারেন্ট সোর্সের মতো, কারেন্ট সোর্স। চলো, দ্য ইন্টিগ্রাল অফ স্টেপ ফাংশন, স্টেপ ফাংশনকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? স্টেপ ফাংশন মানে এফ অফ টি ইকুয়ালস টু, স্টেপ ফাংশন মানে এফ অফ টি ইকুয়ালস টু কি? বলো বলো। এফ অফ টি ইকুয়ালস টু কত? স্টেপ ফাংশনে কি হয়? এফ অফ টির ভ্যালুটা RAM 1 হয়, F of S। অথবা ও যে হ্যাঁ। এনি কনস্ট্যান্ট। তাহলে এটার 1 এর ইন্টিগ্রেশন করলে কত হবে? 1 এর dx হবে, যার কনস্ট্যান্টই হবে, যার রেসপেক্টে হবে সেটা হ্যাঁ, ডিটির কনস্ট্যান্টে করলে টি হবে, তাই না? কি হবে? t। হ্যাঁ, তাহলে এফ অফ টি ইকুয়ালস টু টি যখন আসছে তখন এটা কি হচ্ছে? এটা কি ফাংশন হচ্ছে বলো? র্যাম্প ফাংশন, তাই তো? র্যাম্প ফাংশনে দেখো এফ অফ টি ইকুয়ালস টু টি আছে না? আরে খাতা দেখে দেখে বলো না, খাতায় তো লেখা আছে সব। এই তো এটা র্যাম্প ফাংশন, এফ অফ টি ইকুয়ালস টু টি। The Fourier series expansion of a periodic function with half-wave symmetry contains only কি হবে? সাইন এন্ড কোসাইন। Sine and cosine। What harmonic? না স্যার, তো সি হবে মনে হয়। ভালো করে কোশ্চেনটা রিড করতে হবে আগে। The Fourier series expansion of periodic function with half-wave symmetry dear. contains only what? কেন কি হবে? হবে স্যার? হ্যাঁ, হাফওয়ে সিমেট্রিতে স্যার অনলি ওয়াট হারমোনিক ফাংশন। only ওয়াট odd, একদম নো ইভেন হারমোনিক, অনলি অড। আপওয়েভ সিমেট্রির ক্ষেত্রে অড হারমোনিক্স। ফুরিয়ার সিরিজের ভিডিওটা দেখেছো সবাই আমার? বলো দেখেছো হ্যাঁ কি না? আজও চুপচাপ কেন? কিছু তো বলতে হবে, যে হ্যাঁ বা না, কিছু তো বলো। দেখলে কি কি দেখেছো ওখানে, কি কি ছিল, কি কি টপিক পড়ানো আছে? তোমরা কি একটাও মানে যেগুলো রেকর্ডেড দেয়া হয়েছে, যে কটা ভিডিও ট্রানজিয়েন্ট ফুরিয়ার, সেগুলো একটাও দেখোনি ভিডিও? একজন বললে কি করে হবে? আপওয়েভ সিমেট্রির ক্ষেত্রে অড হারমোনিক্সটাই পাবো আমরা। পরীক্ষা খারাপ হলে আমার দোষ দিতে পারবে না ভাই, ঠিক আছে? পরীক্ষার 10 দিন আগে তোমরা এখনো ভিডিও দেখোনি, কিছু করার নেই। পিরিয়ডিক সিগন্যাল দ্যাট ওবে কি রিকলস কন্ডিশন, কেন জানি না এটা, কেউ জানলে দেখে নিও। An even waveform when expressed in exponential Fourier series will contain কি contain করে? An even waveform when expressed in exponential Fourier series will contain what? স্যার বি হবে। B হবে? রিয়েল কোএফিসিয়েন্ট কেন? এটা ইভেন ফাংশন স্যার। যেহেতু ইভেন ফাংশন, একদম। তাহলে ইভেন ওয়েভফর্মের ক্ষেত্রে অনলি আমাদের রিয়াল কোফিসিয়েন্টই থাকবে।
এগুলো সব পড়ানো আছে, একটা ভিডিওতেই বলা আছে সবই। ঠিক আছে, কলেজে তোমাদের ইয়ে পড়িয়েছে, ফুরিয়ার সিরিজ পড়িয়েছে কলেজে? হ্যাঁ, কারো কলেজে পড়ায়নি ফুরিয়ার সিরিজ? না স্যার, আমাদের করাইনি। না স্যার। তাহলে যা জেনেছো কি আমার ভিডিও দেখে, না অন্য কোথাও থেকে পড়েছো? কি করে জানলে আনসারগুলো? স্যার আন্দাজে মারছি। ধর, আন্দাজে মারলে হবে? হ্যাঁ, পড়তে হবে না? আন্দাজে করলে কি করে হবে? পড়ানো আছে, একটা ভিডিও দেখবে 2-3টে কোশ্চেন কমন পাবে, তাহলে 2 ঘন্টা খাটলেই তো হয়ে গেল। কেন এরকম করছো তোমরা? একটা ভিডিও 1.5 থেকে 2 ঘন্টার আছে, একটা ভিডিও দেখবে সবগুলো পারবে। কত সুন্দর করে ফুরিয়ার সিরিজ করানো আছে। কি বলি বলো তো, আন্দাজে করলে হবে না। রাইট ডাউন দ্য স্টেপ ইনভলভ টু সলভ দ্য সার্কিট প্রবলেম ইউজিং নোডাল অ্যানালাইসিস। স্টেপ ইনভলভড এখানে কি বলতে চেয়েছে কোশ্চেনটায়? রাইট ডাউন দ্য স্টেপ ইনভলভস, কি কি স্টেপ থাকে নোডাল অ্যানালাইসিস সলভ করার জন্য। সলভ আ সার্কিট প্রবলেম, একটা সার্কিটকে যদি আমি নোডাল দিয়ে সলভ করতে চাই আমাকে কি কি স্টেপ ফলো করতে হয়? প্রথমে কি করতে হয়? প্রথমে অ্যাজিউম করতে হয় নোড ভোল্টেজ। তাহলে এখানে কি করতে হয়? প্রথমে অ্যাজিউম নোড ভোল্টেজ, 1 নম্বর গেল। 2 নম্বর, অ্যাজিউম দ্য নোড ভোল্টেজ ইজ আ হায়ার পোটেনশিয়াল। নোড ভোল্টেজটাকে আমরা, ধরো এখানে আমি নোড ভোল্টেজ ধরলাম, এটাকে হায়ার পোটেনশিয়াল ধরি। তারপরে কি করতে হয়? এই নোড ভোল্টেজের থেকে কারেন্টের ডাইরেকশন, তাহলে ফ্রম দ্য নোড ভোল্টেজ কারেন্ট ডাইরেকশন দিতে হয়। ওকে, দেন 4 নম্বর, রাইট ডাউন দ্য নোডাল ইকুয়েশন। বাস, এই 4টে পয়েন্ট লিখবে, 3 নাম্বার দিয়ে দেবে, আর কিচ্ছু না। একদম সোজা কোশ্চেন। তাহলে প্রথমে নোড ভোল্টেজ অ্যাজিউম করব, তারপরে নোড ভোল্টেজটাকে হায়ার পোটেনশিয়াল অ্যাজিউম করব, দেন কারেন্ট ডাইরেকশন দেব, দেন নোডাল ইকুয়েশন লিখব, হয়ে গেল। নেক্সট, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 3 ওহম রেজিস্টার ইউজিং সুপারপজিশন থিওরাম। সুপারপজিশন থিওরাম দিয়ে এই 3 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে বের করতে হবে। সুপারপজিশন থিওরাম কি করে করি আমরা? স্যার প্রথমে যে কোনো একটা ভোল্টেজকে ধরবো আর একটা ভোল্টেজ সোর্সকে শর্ট করব। ফার্স্ট তখন ভিটিএইচ বার করব আমরা, তারপর সেকেন্ড ভোল্টেজটাকে না, ভিটিএইচ তো নয়, এখানকার কারেন্ট বের করতে এই হবে। কারেন্টের ডাইরেকশন সবার আগে কারেন্টের ডাইরেকশন। এই অঙ্কটা করানো আছে, খাতা খোলো, এই অঙ্কটাই, শুধু হয়তো ভ্যালুগুলো আলাদা আছে, সেম টু সেম এই অঙ্কটাই করানো আছে। 2.523 2.523 6.5 12 1 6.5 12 1। এই যে এখানকার 1 ওহম 0.5 ওহম এগুলো কি গো? এখানে তো ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স। ওকে, এবার এইখান থেকে কত কারেন্ট যাবে? সুপারপজিশন। তাহলে স্টেপ 1, স্টেপ 1 এর ছবিটা কেমন হবে? 12 ভোল্টটা শর্ট সার্কিট হবে। হ্যাঁ, এবার এই জায়গাটা ইন্টারনাল রেজিস্ট্যান্স যখন দেয়া আছে তখন দেখিয়ে দাও, কোনো অসুবিধা নেই, না দেখালেও হবে, দেখালেও হবে, এটাকে শর্ট সার্কিট করে দাও। এবার এটাকে যখন শর্ট করবে এখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা দেখাতে হবে কি না? স্যার দেখাতে হবে। দেখাতে হবে, তাই তো। হ্যাঁ স্যার, দেখাতে হবে। হ্যাঁ, এই জায়গাটায় আমাদের এটা, তাহলে এটা 1 ওহম, এটা
2 ওহম, এটা 2.5, এটা 3, এটা 0.5 আর এটা 6। এবার যে মেইন সার্কিটটা আছে তার কারেন্ট ডাইরেকশন, এইখান থেকে কারেন্ট যাচ্ছে এইভাবে, আবার এইখান থেকে কারেন্ট যাচ্ছে এইভাবে গিয়ে এখানে অ্যাড হয়ে নেমে গেল। তাহলে এটা আমাদের I1, এটা I2 এবং এই যে কারেন্টটা নামছে এটা I3। I1 প্লাস I2। হ্যাঁ, তাহলে এইখান থেকে কিভাবে দেব, এটা আমাদের I1 ড্যাশ, এই কারেন্টটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, এই কারেন্টটার নাম দেব I2 ড্যাশ আর এই কারেন্টটার নাম দেব I3 ড্যাশ। এবার এখান থেকে I3টাকে বের করতে হবে, I3 ড্যাশটাকে তোমাকে বের করতে হবে। তাহলে কি করে বের করবে I3 ড্যাশ বলো? স্যার কারেন্ট ডিভিশন রুল। কারেন্ট ডিভিশন রুল। তাহলে মেইন কারেন্ট ইনটু অপোজিট রেজিস্ট্যান্স, কত লিখবো এখানে বলো? অপোজিট রেজিস্ট্যান্স কত? স্যার 2 + 1 2 + 1 বাই 2.5 2 + 1 2.5 plus plus 3। 0.5 কেন? এটার অপোজিট কত? সাম অফ রেজিস্ট্যান্স কি হবে? অপোজিট রেজিস্ট্যান্স বাই সাম অফ রেজিস্ট্যান্স। তাহলে I2 আর I3 যার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের যোগফল, তাহলে 3, 2, 1, এই যে 3, 2, 1 এদের যোগফল। এবার I1 ড্যাশ বের করতে হবে। I1 ড্যাশ কি করে বেরোবে? বলো বলো, I1 ড্যাশ কি করে বেরোবে? 6 হবে। হ্যাঁ, এটা 6 হবে। 6 হ্যাঁ by total হ্যাঁ, ভ্যালু বাই টোটাল রেজিস্ট্যান্স। এবার টোটাল মানে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। কি করে বের করবো? পেছন দিক থেকে ক্যালকুলেট করবো। কি করে করবো বলো? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আরেকবার রিজয়েন করো, তোমার নেটওয়ার্ক ইস্যু স্যার আছে। 2 এর স্যার 1 ওহম আর 2টা ইয়েতে সিরিজে আছে, যোগ হবে প্রথমে, তার সঙ্গে তারপর 3 3 এর সাথে প্যারালাল প্যারালাল। তাহলে এখানে 3 আর এখানে 3 প্যারালাল 3 কত হবে? 1.5 1.5। 1.5 এর সঙ্গে 2.5 কিসে আছে? সিরিজে। সিরিজে। তার সঙ্গে 0.5 ও সিরিজে। তাহলে 2.5 আর 0.5 3 আর এদিকে 1.5, তার মানে হয়ে গেল 4.5 4.5। তাহলে এবার 6/4.5 কত হবে? 1.33। 1.33, তাই তো? 6/4.5 মানে আমি যদি 1.5 দিয়ে কাটি, এটা 4 আর এটা 3, তাহলে 1.33। ঠিকই বলেছ। তাহলে এটা 4 আমি 3ই লিখলাম, আর এটা হচ্ছে 3/6, 2/3। তাহলে 2/3 এটা আমার I3 ড্যাশ বেরোলো প্রথমটার জন্য। স্টেপ 2 সার্কিটটা কেমন হবে? স্যার 6 ভোল্টটা ডিঅ্যাক্টিভেট হবে। হ্যাঁ, স্যার ক্লাসটা রেকর্ডিং করছেন? হ্যাঁ করছি তো। কেন, তুমি তো ক্লাসে আছো, রেকর্ডিং দিয়ে কি করবে? আর লাগবে রেকর্ডিং? বলো এবার। এবার এই দিক থেকে কারেন্ট ডাইরেকশন দেব, এই কারেন্টটার নাম কি দেব? I2 ডবল ড্যাশ I2 ডবল ড্যাশ। হ্যাঁ, বাহ, I2 ডবল এই যে মনে রেখেছো, এটাই বিরাট ব্যাপার। এবার I2 ডবল ড্যাশটা এখানে গিয়ে দুটো ভাগে ভাগ হবে, এটার নাম কি হবে? I1 ডবল I1 ড্যাশ I1 ডবল ড্যাশ। আর এটা? I3 double এটা dash. I3 I3 ডবল double ড্যাশ। ওকে, এবার আমাকে এখান থেকে বের করতে হবে কি, কোন কারেন্টটা লাগবে আমার? আমাদের I2 ডবল ড্যাশ। আমাদের চেয়েছে I3, তাহলে এখানেও তো আমরা I3 বের করলাম, তাহলে আমাকে I3 ডবল ড্যাশ বের করলেই হয়ে যাবে না? তাহলে I3 ডবল ড্যাশ কি করে বের করব? হ্যাঁ স্যার। কারেন্ট ডিভিশন রুল। কি লিখবো বলো? মেইন কারেন্ট স্যার I2 ডবল ড্যাশ ইনটু হ্যাঁ, মেইন কারেন্ট মেন কারেন্ট কত? মেইন কারেন্ট কত কত? ইনটু 1 ওহম না 2 মেন কারেন্ট বলেছি, মেন কারেন্ট কত? স্যার 1.33। I2 double dash I2 double dash. হ্যাঁ, ইনটু
অপোজিট রেজিস্ট্যান্স কত? স্যার 3 হ্যাঁ, স্যার 2.5 প্লাস 2.5 প্লাস 0.5 বাই সাম অফ রেজিস্ট্যান্স। সাম অফ রেজিস্ট্যান্স কত হবে? 2.5 প্লাস 0.5 প্লাস 3। একদম গুড। এবার I2 ডবল ড্যাশ কি করে বের করব? এই সার্কিটের মেন কারেন্ট কত? এই সার্কিটের মেন কারেন্ট, V is equal to R equivalent. হ্যাঁ 12. এই সার্কিটের মেন কারেন্ট হচ্ছে I2 ডবল ড্যাশ। তাহলে মেন কারেন্ট বের করার ফর্মুলা ভোল্টেজ বাই আর ইকুইভ্যালেন্ট। R equivalent. ভোল্টেজ কত দেয়া আছে? 12 ভোল্ট। 12. আর ইকুইভ্যালেন্ট কি করে হবে? কত হবে? 3 1.5 প্লাস 2 তাহলে এই দুটো যোগ করব 3.5 হ্যাঁ এই দুটো যোগ করলে কত হচ্ছে? 3 আর 3 যোগ প্যারালাল করলে 1.5 1.5, তার সঙ্গে 2 দুই 3.5 আর 1, তার মানে 4.5। ভালো করে এখানে 1 হ্যাঁ। আছে না? আর জিমেও আছে মনে হয়। এই কথা বলে না ক্লাসে উল্টো পাল্টা। তাহলে এটা কত হচ্ছে? 4.5। তাহলে 12কে এবার এটা যদি দিয়ে কাটি কত আসছে দেখো? 12 মানে কত? 1.5 দিয়ে কাটো, 1.5 মানে এটা 3 আর এটা হচ্ছে তোমার 2, 3 4 12 8, 8/3 হচ্ছে, তাই না? 12কে 1.5 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 2.6 একবারে ইয়েতে বের করলে তাহলে তোমার সমস্যা হবে। 12 দাঁড়াও 1 মিনিট ঠিক দেখে আছে নিই। 8.3 12 ডিভাইডেড বাই 1.5, হ্যাঁ 8 হচ্ছে, ঠিকই আছে। তাহলে 8/3, তাহলে 8/3 ইন্টু উপরে 3/6, 3 কেটে গেল, 4/3, 4/3। এবার স্টেপ 3তে কি করতে হয় বলো? I3 ইকুয়ালস টু কি লিখবো? স্যার I3 dash plus I3 double dash হবে। ডাইরেকশন মেন same আছে। সার্কিটে সবগুলো। যে কারেন্টের ডাইরেকশন সেটা দেখতে হবে। এখানে যা আছে এখানেও সেম আছে, এখানেও সেম আছে, তাহলে যোগ হয়ে যাবে। I3 ড্যাশ প্লাস I3 ডবল ড্যাশ, তার মানে 2/3 প্লাস 4/3 6/3 মানে 2 অ্যাম্পিয়ার। বুঝতে পারলে? আচ্ছা হ্যাঁ চলো এই অঙ্কটা করলে কত নম্বর ছিল? 5 নম্বর। আরামসে পাওয়া যাবে 5 নম্বর। yes sir. নেক্সট হচ্ছে স্টেট কিরচফস কারেন্ট ল হুইচ কনভার্সন প্রিন্সিপাল ইট ওবে। তাহলে কিরচফস কারেন্ট ল আমি তোমাদের বলেছি, ইনকামিং সামেশন অফ ইনকামিং কারেন্ট অ্যাট আ পয়েন্ট ইকুয়ালস টু সামেশন অফ আউটগোয়িং কারেন্ট অ্যাট আ পয়েন্ট। একটু লিখলেও হবে, বা কোনো একটা পয়েন্টে ইনকামিং আউটগোয়িং কারেন্টের অ্যালজেব্রিক সাম ইকুয়ালস টু 0, এটা লিখলেও হবে, যেটা ইচ্ছা। হুইচ কনভার্সন প্রিন্সিপাল ইজ ওবে। কোন কনভার্সন প্রিন্সিপাল কিরচফস কারেন্ট ল মেনে চলে? হুইচ কনভার্সন প্রিন্সিপাল ইট ওবে। কনজারভেশন নাকি হুইচ কনভার্সন না, এটা কনজারভেশন প্রিন্সিপাল। হুইচ কনজারভেশন প্রিন্সিপাল, এটা কোন কনজারভেশন দেখে জানাবে তো আমাকে, আমিও জানি না এটা কোন কনজারভেশন হবে, এটা মেনে চলে। ফাইন্ড দ্য ভ্যালু অফ RL at which maximum power is transferred and also calculate the value of maximum power transfer in the circuit shown in figure. তাহলে এই যে RL এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের অ্যান্সার ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম পাওয়ার, ফাইন্ড দ্য ভ্যালু অফ RL।
আরএল এর ভ্যালু কি করে বের করব আমরা? আরএল কি হবে বলো? ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন কি স্যার হয়? আরটিএস বলতো তো হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ারের কন্ডিশন কি হয় বলো? Both resistance আর thevenin resistance সমান হয়। যখন আরএল ইকুয়ালস টু আরটিএইচ, তাহলে এই সার্কিটের RTH আরটিএইচ কি করে বের করব? আরটিএইচ বেরোলেই তো আরএল বেরোবে। এই সার্কিটের আরটিএইচ কি করে বের করব? হ্যাঁ, স্যার। কি নিয়ম কি, কিভাবে করে বলো, ঝটপট বলো। স্যার আরএলটা ওপেন সার্কিট করব। হ্যাঁ, আর আর কি করতে হয়? So, তারপর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব। তারপরে স্যার আরটিএস বের Open করব, করার ওটাই পর- আর আরএল ভোল্টেজ সোর্সটাকে কিছু করতে হবে না? তারপরে স্যার ম্যাক্সিমাম পাওয়ার থিওরামের আরে ফর্মুলা। ভোল্টেজ আরটিএইচ কি করে বের করব? সার্কিটটা কি হবে বলো আমাকে। হয়নি সার্কিটটা। স্যার ভোল্টেজ সোর্সটা তখন ডিঅ্যাক্টিভেট করতে হবে। কি করব এটাকে? ডিঅ্যাক্টিভ মানে কি করব? শর্ট করতে হবে। তাহলে ভোল্টেজ সোর্সটা Short শর্ট circuit করলে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা থাকবে না উড়ে যাবে এটা? স্যার থাকবে। হ্যাঁ, থাকবে। স্যার থাকবে। একদম। এই হচ্ছে সার্কিট। তাহলে এটা 1, এটা 4, এটা 2 আর এটা 0.2। এবার আরটিএইচ বের করব কিভাবে? নিয়ম কি? কিভাবে শিখিয়েছি আমি বলো? বলো বলো বলো, ঝটপট বলো, টাইম নেই অত আমার। কি করতে হবে? আরটিএইচ কি করে বের করে? স্যার রাইট হ্যান্ড সাইড থেকে স্যার ভোল্টেজ সোর্সের ডাইরেকশন দেবো প্লাস মাইনাস। তাহলে একটা পয়েন্টকে প্লাস আর একটাকে মাইনাস স্যার ধরে। ওপেন সার্কিটে প্লাস মাইনাস ডাইরেকশন দেবো। হ্যাঁ, তারপরে এই পাশ থেকে দুটো তাহলে এই যে এটা যদি আমাদের 4 হয়, পিছন দিক থেকে ক্যালকুলেট করলে এই দুজন কিসে আছে? 1 আর 0.2। সিরিজে। তাহলে কত হচ্ছে? যোগ করব এই দুটো সিরিজে, মানে 1.2, তার সঙ্গে 2 প্যারালাল, তাহলে 1.2 ইন্টু 2 বাই এদের দুজনকে যোগ করব 2.2। তাহলে কত হচ্ছে এই জায়গাটা দেখো তো ক্যালকুলেট করে। 1.2 ইন্টু 2, 2.4 ডিভাইডেড বাই 2.2, তাহলে কত হচ্ছে? টু 2.4 ডিভাইডেড বাই 2.2, 1.09, তাই না? হ্যাঁ স্যার। 1.09 বা 1.09কে আমরা 1.1ও বলতে পারি, ঠিক আছে? 1.09, তার সঙ্গে এই 4 ওহম কিসে আছে? সিরিজে আছে, তাহলে যোগ করে দেবো। সিরিজে তাহলে 4.09, সরি 5.09। তাহলে আরএল কত হচ্ছে? আরটিএইচ মানে 5.09 আরএল বেরিয়ে গেল। এবার আমাকে কি বের করতে বলেছে? ম্যাক্সিমাম পাওয়ার। ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা কি? আই স্কোয়ার। ভিটিএস স্কয়ার বাই 4 আরএল আরটিএইচ। হ্যাঁ, তাহলে ভিটিএইচ স্কোয়ার বাই 4 আরটিএইচ। ভিটিএইচ এর ভ্যালু, ভিটিএইচ এবার তো দেয়া নেই, তাহলে এখন কি করতে হবে আবার? ভিটিএস বের করতে হবে। ভিটিএইচ কি করে বেরোয়? এইটাকে আবার ওপেন করতে হবে, এটাকে ওপেন করে এর অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। এটা অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা যদি এটা ওপেন হয়ে যায়, এটা যদি ওপেন হয়ে যায়, তাহলে এইখান থেকে কারেন্ট এসে কি ডিভাইড হবে দুটো ভাগে?
না স্যার হবে না। তাহলে এই পুরো কারেন্টটা এইভাবে এখান থেকে চলে যাচ্ছে, তাহলে এখানকার কারেন্টটা বের করে নেবে। তাহলে মেন কারেন্ট কত হবে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 9/1.2। এটা করার পর যেটা হবে সেটা হলো এখানকার কারেন্ট। এবার এই কারেন্ট ইন্টু 2 করলে এখানকার ভোল্টেজ পেয়ে যাব, ওটাই ভিটিএইচ। দিয়ে ভ্যালু বসাও, আনসার। ভিডিওগুলো ভালো করে দেখো, অঙ্কগুলো প্র্যাকটিস করো। কি করে হবে? সোজা সোজা অঙ্ক, একদম সোজা সোজা, তাও পাচ্ছ না। ওকে, ডিটারমাইন 3 of a graph of network. Okay, mention some basic properties of the tree. How can you calculate the number of possible trees of a given graph? এটা করানো আছে, এটা এখানে তো এখন করা পসিবল না। একটা কি করে গিভেন কতগুলো ট্রি পসিবল ট্রিজ, তার একটা ক্যালকুলেশন করানো আছে। ঠিক আছে, একবার দেখিয়ে দিই তোমাদের। স্যার কতগুলো ট্রিস আর কতগুলো যে লিঙ্কস গুলো যে করিয়েছিলাম প্রথম ক্লাসে? হ্যাঁ, না ওইটা আচ্ছা স্যার। নয়, 1 মিনিট দাঁড়াও, দেখছি। এই যে নাম্বার অফ ট্রি ইন আ গ্রাফ, এই যে প্রমাণটা, এই যে 16টা, এটা ঠিক আছে, এইটা করতে হবে। এই যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ পসিবল ট্রি অফ আ গিভেন গ্রাফ, হাউ ক্যান ইউ ক্যালকুলেট। তাহলে তোমাকে একটা ডেটা ধরে নিয়ে, এরকম একটা ডেটা ধরে নিয়ে পুরোটা ডিরাইভ করতে হবে এখান থেকে। ওকে, নিজের থেকেই ডেটাগুলো ধরতে হবে? হ্যাঁ, যেহেতু দেয়া নেই তাহলে নিজের থেকেই ধরতে হবে। ওকে, একটা আগে সার্কিট বানাবে, দেন তার কারেন্ট ডাইরেকশন দেবে, দেন প্রথমে একটা সার্কিট থেকে একটা ট্রি বানাবে, ট্রি থেকে ম্যাট্রিক্স বানিয়ে তারপর ওটাকে ডিরাইভ করতে হবে। এবার সবগুলো তো করতে হবে না, যদি তোমাদের গ্রাফ থিওরি ওই পোর্শনটা কঠিন লাগে অন্য কোশ্চেন অ্যাটেন্ড করবে। মানে 10টা কোশ্চেনের মধ্যে করতে হবে মনে হয় 5টা। চলো, হাউ দ্য ভ্যালু অফ দ্য elements Bij can be compared to tie-set matrix. ওটা তো সিলেবাসের বাইরে কোশ্চেন হয়। ক্যান বি কম্পিউট দ্য, না 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 না, হবে হবে হবে, কিছুই না, একটা ট্রি ধরে টাইসেট ম্যাট্রিক্স বানিয়ে দেখিয়ে দিলে হয়ে গেল। টাইসেট ম্যাট্রিক্স, কাটসেট ম্যাট্রিক্স তোমাদের আছে, এগুলো নিজেকে একটা এক্সাম্পল ধরে নিয়ে করতে হবে। ফর দ্য সার্কিট শোন ইন ফিগার ফাইন্ড জেড প্যারামিটার। ও, এইখানে ফিগার বলতে মনে হচ্ছে এই ফিগারটার কথাই বলছে নাকি? ও না, এই তো নিচে দেয়া আছে। এখান থেকে জেড প্যারামিটার কি করে বের করবে গো? স্যার এটা কি পুরোটা ওই যে প্রুফ করতে লাগবে যেটা করিয়েছিলেন, Z1 Z11 Z12, এটা পুরোটা নাকি শর্ট ফর্মে যেটা R1 প্লাস R3? Z11 নাম্বার দেখো এটাতে কত আছে, 5-এর 2 নাম্বার করে আছে। তাহলে 4টে প্যারামিটার Z11 Z12, এবার ওটাকে প্রমাণ করেই দেখাতে হবে। হ্যাঁ, পুরোটা মানে অঙ্কটা করে দেখাতে হবে, শুধু ডাইরেক্ট শর্টকাটটা করে দিলে 2 নম্বর দেবে, বুঝেছো? এখান থেকে প্রমাণ করেই দেখাতে হবে আমাদেরকে। শর্টকাট করলে Z11 ইকুয়ালস টু কি হবে? 1 প্লাস R3। হ্যাঁ, মানে Z1 প্লাস Z3, তাই না?
1 2 equals to z3, z21 equals to z3 আর z22 equals to z2 plus z3. বাস। গেট এইটা শুধু অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ওরা বেশি মার্কস দিয়েছে, একটার জন্য 8 নম্বর, তাহলে এখান থেকে আমাকে করে দেখাতে হবে পুরোটা। হ্যাঁ, এটাও করানো আছে, দেখবে এই অঙ্কটাই করানো আছে, যা করিয়েছি সব এসছে এক্সামে, ভাবো। এবারের জন্য আসি। বলছে এবারও যেন আসে। হ্যাঁ, হ্যাঁ স্যার, ওটা কত সোজা একটা অঙ্কের মধ্যে 8 নম্বর দিছে। হুম। With the help of frequency response curve, given the classification of filters, কত ধরনের ফিল্টার্স আছে, in which condition of passive filter is known as constant K type filter। ফিল্টারের ভিডিওগুলো দেখো, ঠিক আছে, মেনশন দ্য অ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভ ফিল্টার, সব করানো আছে, সবগুলোই আছে, দেখবে খুলবে পেয়ে যাবে। কন্ডিশনও করানো আছে, অ্যাক্টিভ প্যাসিভ ফিল্টারের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজেরও লেখানো আছে। বাকি এগুলো কি করাবো, আর করানো নেই। ফুরিয়ার সিরিজ তোমরা ঠিকঠাক পড়োনি। এটা পারবে? ফাইন্ড আউট ট্রানজিয়েন্ট রেসপন্স অ্যানালাইসিস হবে আরএলস ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক উইথ স্টেপ এক্সাইটেশন। Find out the transient response analysis of RL electrical network with step excitation. ট্রানজিয়েন্ট থেকে এই কোশ্চেনটা দিয়েছে। এই দুটো কোশ্চেন চাপের আছে, এই কটা কোশ্চেন। অ্যাটেনুয়েশন এটা পড়লেও হয়ে যাবে। ডিফাইন দ্য টার্ম, ডিসাইড অন, এই কোশ্চেনটাও চাপ আছে। এই কয়েকটা কোশ্চেন একটু চাপের আছে। এই জিনিসটা পারার কথা যদি তোমরা ট্রানজিয়েন্ট করে থাকো। কিছুই না, জাস্ট খালি রেসপন্সের জায়গায় আমাকে আরএল ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক স্টেপ এক্সাইটেশনটা বসাতে হবে। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগাটি কি হবে? ডিরাইভ দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ সাইন ওমেগাটি কত হবে? আরে খালি ফর্মুলাটাই তো, আবার কি ডিরাইভ করবে, এখন ডিরাইভ করার কিছু নেই। অফ টি ইকুয়ালস টু সাইন ওমেগা টি। এবার এটাকে যদি আমরা ল্যাপ্লাস করি, এফ অফ এস ইকুয়ালস টু 1/s² প্লাস প্লাস বোথ সাইড ল্যাপ্লাস নিয়ে দেখাবে এরকম করে, এটা হবে এফ অফ টিটা এফ অফ এস হবে 1/s² প্লাস ওমেগা²। ঠিক আছে, এবার তোমাদের এইবার পরীক্ষায় ল্যাপ্লাস থেকে কিন্তু অঙ্ক দেবে, আগের বার দেয়নি যেমন। তো এইবার কিন্তু তোমরা ল্যাপ্লাস থেকে অঙ্ক পাবে, ল্যাপ্লাস থেকে 100% অঙ্ক পাবে। ঠিক আছে, ল্যাপ্লাস থেকে ইনভার্স ল্যাপ্লাস, ল্যাপ্লাসের তোমার ইনভার্স ল্যাপ্লাস, ল্যাপ্লাস ট্রান্সফর্ম, তারপরে ইয়ে বের করা, ওটাকে কি বলে, ফাইনাল ভ্যালু থিওরাম, ইনিশিয়াল ভ্যালু থিওরাম, এগুলো খুব ভালো করে করে যাবে। ঠিক আছে, আরামসে হয়ে যাবে। ঠিক আছে, আর ট্রানজিয়েন্ট রেসপন্স, ফুরিয়ার গ্রাফ থিওরি ভালো করে পড়ো। আমি যা বুঝলাম এগুলো তোমরা ভালো করে পড়োনি। ওকে, ট্রানজিয়েন্ট ভালো করে দেখো। ট্রানজিয়েন্টের থেকে টাইম কনস্ট্যান্ট বের করা আগেরবার আসেনি, এবার আসতে পারে। আরএল নেটওয়ার্কের ক্ষেত্রে L/R R/C। দেন হচ্ছে ট্রানজিয়েন্ট থেকে আমাদের ছোট অঙ্ক দিতে পারে। ঠিক আছে, যেগুলো আগেরবার আসেনি আমি বলে দিচ্ছি। গ্রাফ থিওরি থেকে
প্রমাণটা তো আগেরবার দিয়ে দিয়েছে, এবার আর দেবে না। গ্রাফ থিওরি থেকে এবার সিম্পল টাইসেট ম্যাট্রিক্স বা কাটসেট ম্যাট্রিক্স, একটা গ্রাফ দিয়ে দিলে ওখান থেকে টাইসেট ম্যাট্রিক্স কাটসেট ম্যাট্রিক্স কী করে হয় এই জিনিসটা দেখবে, ঠিক আছে। আর ফিল্টারে যে আমি থিওরি পোর্শনগুলো লিখিয়েছি এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যাবে। ফুরিয়ারের ভিডিওটা দেখো, ফুরিয়ারের ভিডিওটা দেখো, কাজে দেবে। আর জীবনে কোথাও ফুরিয়ার পড়বে না তো। এই তো কনস্ট্যান্ট কে ব্যান্ড ফিল্টার সবগুলোই আছে এখানে। অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ফিল্টার, অ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভ ফিল্টার ওভার এ প্যাসিভ ফিল্টার, কী অ্যাডভান্টেজ আছে আমাদের এটাও লেখানো আছে। ফিল্টারের তো দুটো ভিডিও থাকার কথা। এই তো এই তো প্যাসিভ ফিল্টার, প্রপার্টিজ অফ ফিল্টার্স, ক্যারেক্টারিস্টিক্স, যতটুকু করিয়েছি অতটুকু করে চলে যাও, সব কমন পাবে। ফিল্টারের বাইরে কোনো কোশ্চেনই হবে না। ওকে, ঠিক আছে, চলো রাখছি। ডিজিটালের কোনো সাজেশন হয় না, ডিজিটাল শুধু প্র্যাকটিস করতে হবে। যে ভালো মতো প্র্যাকটিস করবে সে পারবে ডিজিটাল, ঠিক আছে। তাহলে এর মধ্যে নেক্সট উইক আমি ডিজিটালের একটা কোশ্চেন তোমাদেরকে সলভ করা। ডিজিটাল প্র্যাকটিস করতে হবে, কোনো সাজেশন নেই, কারণ থিওরি ওখানে নেই তো। ডিজিটালে কোনো থিওরি আছে? নেই তো থিওরি। নো স্যার। হ্যাঁ, প্র্যাকটিস করলে পারবে, না প্র্যাকটিস করে দেবেন। হ্যাঁ, এটাই, ভালো করে ডিজিটালটা প্র্যাকটিস করো। ক্লাসে যা করানো হয়েছে ওগুলোই ভালো করে প্র্যাকটিস করো। আরে বসে কি কি আসতে পারে ডিজিটাল? ডিজিটাল নেক্সট দিন আলোচনা করবো। হ্যাঁ, কি রোববার না সোমবার স্যার? জানাবো আমি। এখন একটু চাপ আছে, সামনে সবার এক্সাম, আমি জানিয়ে দেবো। আমি ঠিক পরীক্ষার আগে তোমাদের, আমার যেমন তোমাদের দুটোই সাবজেক্ট মনে হয়, তো ডিজিটালটা আমি পরীক্ষার আগেই করিয়ে দেবো। আর তারা পরীক্ষার আগে 50টা বা 100টা করে এমসিকিউ সাবজেক্ট ওয়াইজ সলভ করিয়ে দেবো, ওখান থেকে কমনও পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো রাখছি। ঠিক আছে।